আমরা শুরু করছি চলতরিতে সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা ওহমের সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, এবং সেখান থেকে রোধের ধারণা এইটুকুনি আমাদের আলোচনা হয়েছিল এই পর্যন্ত। এরপরে দেখো আমরা চলে আসছি ওহমের সূত্র থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। ওহমের সূত্রে যেটা আমরা পেয়েছিলাম যে ভি সমানুপাতিক আই, তাই তো? দেখো এই যে ওহমের সূত্রে আমরা পেয়েছিলাম ভি সমানুপাতিক আই, এবং আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক ছিল যে আর নিয়েছিলাম। এই আরটাকে আমরা রোধ বলেছিলাম। তাই দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, ভি সমানুপাতিক আই, অর্থাৎ ভি ভার্সেস যে আই এর যদি একটা লেখচিত্র আঁকি, তাহলে ভি এর সঙ্গে আই সমানুপাতিক হারে আছে, অর্থাৎ এটা এক বাড়লে এটাও এক হবে, এটা দুই হলে এটা দুই হবে, তাই তো? সমানুপাতিক হারে আছে। তাহলে আমরা যদি সেটাকে বসাই, আমরা গ্রাফে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে যদি আমি বসাই, তাহলে কিন্তু আমরা খেয়াল করবো কি এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। দেখো এখানে আছে, আমরা দুটো হেডিং করেছি, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী। তাহলে ওহমের সূত্র, একটা পাল্লার মধ্যে ওহমের সূত্র যেটা মেনে চলে সেটা হচ্ছে ওহমীয় পরিবাহী, যেমন যে কোনো ধাতুগুলো ওহমীয় পরিবাহী। আর অওহমীয় পরিবাহী কি, যেগুলো হচ্ছে ওহমের সূত্র মেনে চলে না, সেটা কিন্তু অওহমীয় পরিবাহী। দেখো এরপরে চলে আসি আমাদের, দেখো এখানে আমরা কিছু অঙ্ক আমি বলছিলাম, কিন্তু আমরা অঙ্ক নিয়ে একটা পুরো ক্লাস করব। আমরা পুরো অঙ্ক, এই চলতরিৎ সংক্রান্ত যাবতীয় অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে, সেই সংক্রান্ত অঙ্ক নিয়ে আমরা একটা পুরো ফুল ক্লাস করব। যাই হোক, তাও আমি তোমাদের একটা অঙ্ক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো যদি একটা কোনো পরিবাহীর, দেখো রোধ বলে দিল 10 ওহম এবং ওর প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার বলে দিল। একটা পরিবাহী রোধ বলে দিল 10 ওহম, প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, বলছে বিভব পার্থক্য কত। তাহলে আমরা যে ওহমের সূত্র ভি সমান সমান আই আর, এই যে সূত্রটা জানি, এই সূত্র থেকে তুমি খেয়াল করে দেখো আমরা কী করেছি, সেই সূত্রটাকে লিখেছি। তাহলে ভি এর মান কত বলে দিয়েছে, আমাকে ভি এর মান বের করতে বলেছে, অর্থাৎ বিভব পার্থক্য বের করতে বলেছে। আমাকে কী কী দেওয়া আছে, রোধ ও প্রবাহ মাত্রা। তাহলে আমাকে যা আমার সূত্রে চেয়েছে সেগুলোই দেওয়া আছে, অর্থাৎ আই প্রবাহ মাত্রা আর রোধ, মানটা বসিয়ে দিই 30 ভোল্ট। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। সোজা, খুবই সোজা অঙ্ক, জাস্ট সূত্রটা মনে থাকলে কিন্তু আমরা এরকম অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবো। দেখো এবার এরকম সংক্রান্ত অনেকগুলি অঙ্ক আমরা কিন্তু আমাদের আছে, হ্যাঁ, এগুলো তোমরা বইতেও পাবে, এবং আমরা বলছি তো যে আমরা আলোচনা করব এই সূত্রগুলো নিয়ে। এরপরে দেখো চলে আসছি অভ্যন্তরীণ রোধ এবং হচ্ছে ইএমএফ সংক্রান্ত এবং অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত কনসেপ্টে। ভালো করে খেয়াল করে দেখবা যে আমি এখানে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, এটা একটা ধরো একটা পাত্রের মধ্যে আছে, একটা লিকুইড মিডিয়ামে এটা আছে অ্যানোড ক্যাথোড, দুটো তড়িৎদ্বার, এটা প্লাস তড়িৎদ্বার, এটা মাইনাস তড়িৎদ্বার। তাহলে আমরা কি জানি যে ইলেকট্রন প্রবাহিত হয় কোথা থেকে কোন দিকে, মাইনাস থেকে, মানে অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তাহলে তার বিপরীত দিকে কী প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা আই, যেটা আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত কোন দিকে হচ্ছে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে একটা সমবায় তৈরি করেছি, যে সমবায় না, আমরা এখানে একটা ব্যাটারি তৈরি করেছি যার দ্বারা রোধ আছে, যে বাইরের রোধটা কত, আর। ঠিক আছে? তাহলে দেখো এই যে প্রবাহটা চলছে, তাহলে এই যে আই তড়িৎ প্রবাহ চলছে, যে আইটা আমরা দেখতে পাচ্ছি কি, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলছে। ঠিক আছে? এইবার দেখো এই আইটা, তাহলে কি আইটা এখান থেকে অ্যানোডে এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে না, এটা কি হচ্ছে, পুরো একটা সার্কেল মতন করে বলো ঘুরছে। তাহলে এখান থেকে গিয়ে প্রবাহিত হয়ে এই যে ক্যাথোডে আসলো, ক্যাথোডে আসার পর আবার এটা কিন্তু এই মাধ্যমের মধ্যে দিয়ে গিয়ে আবার অ্যানোডে যাচ্ছে, তাহলে গিয়ে কিন্তু মানে ঘুরছে এটা। ঠিক আছে? তাহলে ধরো একটা প্লাস কিউ আধানকে, আমরা এটাকে কিউ নট একটা আধান নিয়েছি, প্লাস কিউ নট একটা আধানকে যদি একবার ঘোরাতে যে পরিমাণ কার্য করতে হয়, ঠিক আছে, তাহলে এই কার্য করাটা দেখো আমি এখানে যেটা দেখাতে যাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে আমরা দুটো কার্য করছি। একটা বাইরে কার্য করছি, অর্থাৎ এই যে বাইরে যে রোধ, বাইরে পরিবাহীর জন্য একটা কার্য করছি, আর ভেতরে একটা কার্য করছি। বাইরের কার্যটাকে আমরা যদি W1 এবং ভিতরের কার্যটাকে যদি আমরা W2 ধরি, তাহলে মোট কার্যটা কী হবে, তাহলে মোট কার্যটা হবে কিন্তু W1 + W2। বুঝতে পেরেছো? এবার দেখো এই কার্যটাকে আমরা যদি কিউ নট দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ যে আধানটাকে আমরা এদের মধ্যে ঘোরাচ্ছি, সেই আধানটা দিয়ে যদি আমি সবাইকে ভাগ করে দিই, তাহলে কী হচ্ছে দেখো তো, W/Q0, W1/Q0 + W2/Q0। এই যে W/Q0 এটা কি, এটাই কিন্তু আমাদের তড়িৎচালক বল ই। ঠিক আছে? W/Q0 এটাই কিন্তু আমাদের তড়িৎচালক বল। আর W1/Q0 এটা কি, এটা হচ্ছে W1/Q0 হচ্ছে আমাদের বাইরের যেটা তার বিভব প্রভেদ। ঠিক আছে? আর ভেতরেরটার হচ্ছে বিভব প্রভেদ হচ্ছে স্মল ভি ধরেছি, W2/Q0কে স্মল ভি ধরেছি। অর্থাৎ হচ্ছে তড়িৎচালক বল ই সমান সমান কী পেলাম আমরা, কোষের তড়িৎচালক বল ই সমান সমান পেলাম কোষের বাইরে বিভব প্রভেদ
প্লাস কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদ, ঠিক আছে, কোষের বাইরের বিভব প্রভেদ এবং অভ্যন্তরীণ। এবং আমরা জুলের তোমার হচ্ছে ওহমের সূত্র থেকে কি পেয়েছি, ভি সমান সমান আইআর, অর্থাৎ বাইরের বিভব প্রভেদ ভি সমান সমান কী পাচ্ছি, আইআর অর্থাৎ বাইরের প্রবাহ মাত্রা ইন্টু আর রোধ, আর ভেতরের পাচ্ছি আমরা কি আই, মানে প্রবাহ মাত্রা তো একই আছে এবং ভেতরের রোধকে আমরা কি ধরেছি, স্মল আর, তাহলে আই স্মল আর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি তাহলে ভি প্লাস ভি, তাহলে আমরা কী পেলাম দেখো, তাহলে এখান থেকে আমরা দেখো কী পাচ্ছি, তাহলে তড়িৎচালক বল ই সমান সমান কী পাচ্ছি, আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, ঠিক আছে, এটা কিন্তু আমরা পাচ্ছি। এবার তুমি দেখো খেয়াল করে, তাহলে আমরা কী পেয়ে, এটা পাওয়ার পরে আমরা দেখো যেটা আমরা বলতে যাচ্ছি যে যদি রোধ শূন্য হয়, যদি বাইরের যে রোধ অর্থাৎ কোনো বাধা কাজ করতে না পারে, যদি ক্যাপিটাল আরটা কী হয়, শূন্য হয়, তবে কী হবে, তখন আমরা ই কিন্তু তড়িৎচালক বল ই সমান সমান হচ্ছে এই যে ভেতরের যে অভ্যন্তরীণ বিভব প্রভেদ সেটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ ই সমান সমান কী পেয়ে যাচ্ছে কিন্তু আইআর। তাহলে সেখান থেকে দেখো, তাহলে আমরা একটা পরিবাহীর ভেতরে যদি কোষের অভ্যন্তরীণ রোধকে আমরা প্রকাশ করার চেষ্টা করি, হ্যাঁ, বা কোনো প্রবাহ মাত্রাটাকে আমরা দেখো প্রকাশ করার চেষ্টা করি, তাহলে একটা প্রবাহ মাত্রা সমান সমান কী হচ্ছে, প্রবাহ মাত্রা আই সমান সমান কিন্তু হচ্ছে কি ই বাই আর প্লাস আর, মানে বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম, আমরা এই সমীকরণ থেকে পেলাম। তাহলে এখান থেকে দেখো ই সমান সমান আই আর প্লাস আই স্মল আর, তাহলে এখান থেকে যদি আমি আই প্রবাহ মাত্রা আই কমন নিই, তাহলে কী হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তা সেখান থেকে কিন্তু আমরা আই এর মান পেয়ে গেলাম কি ই বাই আর প্লাস আর, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ই সমান সমান আমরা কি জানি, আই আর প্লাস আই স্মল আর, তাই তো, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব প্রভেদ, এটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ। তাহলে এইটাকে বাহ্যিক বিভব প্রভেদকে আমরা ক্যাপিটাল ভি লিখলাম, আর অভ্যন্তরীণ বিভব প্রভেদকে আই আর আকারেই রাখলাম। তাহলে দেখো তো অভ্যন্তরীণ বিভব প্রভেদ আই আর সমান সমান কী হচ্ছে, তড়িৎচালক বল ই মাইনাস ভি। তাহলে এই ই মাইনাস ভিটাই কিন্তু হচ্ছে আমাদের, দেখো এই যে ই মাইনাস ভিটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ যেটাকে প্রকাশ করছি, হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু আমরা অভ্যন্তরীণ রোধকে কিন্তু বলছি স্মল আর, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধটাকে আমরা কি বলছি, স্মল আর। তাহলে স্মল আর সমান সমান আমরা কী পাচ্ছি, ই মাইনাস ভি বাই আই, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এবার দেখো এই যে আমি বলছিলাম যে এই আই আর সমান সমান ই মাইনাস ভি, এই যে আই আর সমান সমান ই মাইনাস ভি, এটা কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে, ঠিক আছে। এই যে আই আর এটা হচ্ছে কি অভ্যন্তরীণ, আমি কি বলেছিলাম যে রোধটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, প্রবাহ মাত্রা আই তো ঘুরছেই, একইভাবে ঘুরবে পুরো। ওই আমরা যে একটু আগে যে চিত্রটা এঁকেছি সেই চিত্রের মাধ্যমে তোমাদের বলছিলাম যে এই যে প্রবাহ মাত্রা আই, এটা পুরো সার্কেল অনুসারে একটা ঘুরছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়েও যে আই প্রবাহ মাত্রা যাবে, এর বাইরে দিয়েও সেই আই প্রবাহ মাত্রা যাবে, কোনো আলাদা কিছু না। তাহলে সেখান থেকে আমরা দেখো এই যে ই মাইনাস ভি, এটাই কিন্তু আমাদের নষ্ট ভোল্ট, হ্যাঁ, যেটাকে আমরা নেগলেক্ট করি। আমরা কিন্তু সচরাচর এই কোষের সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ভেতরের যে প্রবাহ মাত্রা অর্থাৎ অভ্যন্তরীণ যে বিভব প্রভেদটাকে কিন্তু আমরা নেগলেক্ট করি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের নষ্ট ভোল্ট, এটা কিন্তু আমাদের হিসেবের মধ্যে আসে না। আমরা স্বাভাবিক বাহ্যিক রোধটাকে নিয়ে আলোচনা করি, অর্থাৎ বাহ্যিক রোধ বলতে আমরা কিন্তু আই আর এটাকেই বাহ্যিক রোধটাকে, মানে বাহ্যিক ভোল্ট মানে বিভবটাকে নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা ভেতরে এই অভ্যন্তরীণ যে বিভবটাকে আমরা আলোচনা করি না, যার জন্য এটাকে কিন্তু আমরা কি বলি যে কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট, ঠিক আছে না। নষ্ট ভোল্টের যে কনসেপ্টটা সেটা কিন্তু এটাই যে আই আর সমান সমান ই মাইনাস ভি, অর্থাৎ হচ্ছে মোট তড়িৎচালক বলের থেকে যদি আমি আমাদের যে বাহ্যিক বিভব প্রভেদ সেটাকে যদি বিয়োগ করি, তাহলে যেটা যে ভোল্টটা পড়ে থাকে সেটা কিন্তু নষ্ট ভোল্ট, ঠিক আছে। সেটা আমাদের সচরাচর আমরা কিন্তু ওটাকে নেগলেক্ট করি। দেখো এই গেল। এবার দেখো কোষের অভ্যন্তরীণ রোধ সম্পর্ক আমাদের হচ্ছে এরকম, এখান থেকে আমাদের চলে আসতে হবে যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে এই কনসেপ্টটাকে খুব কাজে লাগবে নষ্ট ভোল্টের ক্ষেত্রে বা একটা কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। এরপরে চলে আসি আমরা দেখো রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। দেখো রোধ, কোনো পরিবাহী রোধ কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো কি কি, একটা হচ্ছে উষ্ণতা, উপাদান, ওই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই পরিবাহীর দৈর্ঘ্য, এইগুলোর ওপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি যে আমি দেখো একটা লিখেছি যে আর সমানুপাতিক এল,
অর্থাৎ কোনো পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে রোধ কী হয়, সমানুপাতিক সম্পর্ক হয়। ঠিক আছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্ক কি, সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে যখন দৈর্ঘ্যের সঙ্গে এটা সরল সম্পর্ক, তখন তাহলে কোনগুলো কনস্ট্যান্ট থাকছে, তখন তাহলে উষ্ণতা কনস্ট্যান্ট থাকছে, উপাদান কী উপাদান দিয়ে তৈরি সেটা, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আরেকটা কিসের সঙ্গে বললাম, যে প্রস্থচ্ছেদের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে প্রস্থচ্ছেদের সাথে কীরকম সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই তো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, তাহলে রোধের মান তত কী হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়াটা যত বেশি হবে, রোধের মান কিন্তু তত কম হবে। আর এরিয়া মানে প্রস্থচ্ছেদ হালকা যত হবে, এর মান যত ছোট হবে, তত রোধের মান কিন্তু তত বাড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের উষ্ণতা, উপাদান এবং আমাদের কী বলে দৈর্ঘ্য, তাহলে আগে কী ছিল, ক্ষেত্রফল কনস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকছে। তাহলে এইগুলো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই দুটোকে যদি আমি এক জায়গায় বসাই, তাহলে কী হচ্ছে, আর সমানুপাতিক হচ্ছে L/A। তাহলে এখান থেকে L পেয়েছিলাম, আর এখান থেকে 1/A, তাহলে একসাথে করলে কী হচ্ছে, আর সমানুপাতিক L/A। তাহলে দেখো, এই সমানুপাতিক তুলতে গেলে কনস্ট্যান্ট নিতে হয়, তাহলে আমরা কি নিলাম, আর সমান রো L/A। তাহলে এই রোটাই কিন্তু হচ্ছে রোধাঙ্ক, এই রোকে বলা হয় রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর হচ্ছে রোধাঙ্ক, আমরা এখান থেকে কিন্তু রোধাঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, আমরা যদি বলি যে যে আমরা রোধাঙ্ক পেলাম, তাহলে রোধাঙ্কের একক কী হবে, তাহলে আমরা কি পেয়েছিলাম, আর সমান হচ্ছে রো L/A। তাহলে সেখান থেকে রো সমান কী হচ্ছে, RA/L। তাহলে আমরা যদি এর এককগুলো বসাই, রোধের একক হচ্ছে ওহম, এ মানে ক্ষেত্রফল বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে মিটার, তাহলে ওহম মিটার। ঠিক আছে, তাহলে আমরা রোধাঙ্কের একক কী পেলাম, পরিবাহী রোধাঙ্কের একক পেলাম কিন্তু ওহম মিটার। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের আমরা পেয়ে গেলাম অটোমেটিক একক হচ্ছে ওহম মিটার। তোমরা রোধাঙ্কের সংজ্ঞাটাকে কিন্তু দেখে রাখবে। যদি আমি একবার রোধাঙ্কের সংজ্ঞাটাকে বলে দিচ্ছি, দেখো হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতায় ওই পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী রোধের সংখ্যামানের সমান হয়। অর্থাৎ আমরা যদি বলি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতায় ওই পদার্থ দ্বারা নির্মিত একক ঘনকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধের সংখ্যামানের সমান। ঠিক আছে, এটাই কিন্তু, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর সমান হচ্ছে রো L/A। তাহলে রো সমান কি, RA/L। তাহলে এদের কিন্তু সংখ্যামানের সমান, অর্থাৎ রোধ এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এর একক দৈর্ঘ্যের সঙ্গে কি হয়, সংখ্যামানের সমান হয়। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি, আরেকবার বলে দিচ্ছি, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতা ওই পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী রোধের সংখ্যামানের সমান হয়। ঠিক আছে, এরপরে চলে আসি হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কি, দেখো ফার্স্টে পরিবাহিতা কি বুঝতে হবে। পরিবাহিতা সেটা হচ্ছে রোধের অনন্য। দেখো, আমরা বারবারই এক কথা বলার চেষ্টা করছি, রোধটা কি, এটা কিন্তু বাধা। ঠিক আছে, আর পরিবাহিতাটি কি, সুন্দরভাবে যেটা স্মুথলি প্রবাহিত হতে পারে। তাহলে এই প্রবাহন হওয়ার পথে যেটা বাধা, তাহলে বাধাটা যদি কম হয়, তাহলে পরিবাহিতা ভালো হবে, অর্থাৎ রোধের অনন্য। ঠিক আছে, অর্থাৎ রোধ বাড়লে কী হবে, পরিবাহিতা কমবে, পরিবাহিতা বাড়লে রোধ কমবে। গেল, তাহলে এখান থেকে আমরা পরিবাহিতার একক কী পাচ্ছি, রোধের একক কী বলেছিলাম, ওহম। তাহলে 1/ওহমকে আমরা মো বলি, MHO, মো, এর চিহ্ন হচ্ছে এই যে উল্টো ওহম, ওহমের উল্টো চিহ্নটা। ঠিক আছে, এবার চলে আসি, দেখো পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, এই যে সিগমা চিহ্নটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, পরিবাহিতাকে আমরা সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে সিগমা সমান কী হয়, এটা কিন্তু রোধাঙ্কের অনন্যক, তাহলে 1/রোধাঙ্ক। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক। ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এটার একক কী হবে, তাহলে রোধাঙ্কের একক কী, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের একক কী হবে, ওহম মিটার ইনভার্স, নিচে আছে তাই ইনভার্স হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে, আমরা জানি কি, তাহলে রোধাঙ্ক আমরা 1/R পাচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মো, আর এখান থেকে আমরা পাচ্ছি মিটার। ঠিক আছে, ইনভার্সে আছে তাই নিচেই আছে মিটার, তাই এই মো পার মিটার বা আমরা একে বলি সিমেন্স পার মিটারও বলতে পারি। ঠিক আছে, পরিবাহিতাঙ্কের একক। এবার দেখো, তড়িৎ পরিবাহী আর একটা হচ্ছে অন্তরক। এই দুটো জিনিস সম্বন্ধে জানা তোমাদের কম বেশি আছে, তবু আমি বলি। একটা হচ্ছে যার মধ্যে দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে, এগুলো হচ্ছে পরিবাহী। যেমন যে কোনো ধাতু, সেটা সোনা, রূপা, তামা। ঠিক আছে, এছাড়া অধাতু আছে যাদের মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে তড়িৎ। আর একটা হচ্ছে অন্তরক, হচ্ছে কি, যেটা তড়িৎ প্রবাহের পথে বাধা সৃষ্টি করে, সেটা কিন্তু অন্তরক। ঠিক আছে,
যেমন কাঠ, রবার, কাঁচ, এগুলো কি, এগুলো কিন্তু অন্তরক হিসেবে কাজ করে, অর্থাৎ এর মধ্যে দিয়ে তড়িৎ কিন্তু সহজে চলাচল করতে পারে না, সেগুলো কিন্তু অন্তরক পদার্থ। এরপরে দেখো চলে আসছি আমরা রোধের সমবায়। দেখো এখানে রোধের সমবায়টা পড়ার সময় খুব গুরুত্ব দিয়ে মন দিয়ে পড়বা। রোধের সমবায়টা কেন গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক অঙ্ক থাকে, এবং অঙ্ক আমরা বলছি যে এখন যতটা আলোচনা করছি আমরা এরপরে অঙ্কের ওপরেই কিন্তু এই চ্যাপ্টারে একটা ক্লাস নেব, যাতে আমরা কিন্তু অঙ্কটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো রোধের সমবায় দুটো আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় বলতে কি বলছি, যে ধরো আমি এখানে 3টে রোধ দেখিয়েছি, R1, R2, R3। এই রোধগুলোকে যদি একটা রোধের শেষ আবার একটা রোধের শুরু, এইভাবে যদি যুক্ত করা হয়, এই 3টে রোধকে যদি আমরা এইভাবে যুক্ত করি, তখন এই রোধটাকে যুক্ত রোধটাকে আমরা কি বলবো, শ্রেণী সমবায়ে যুক্ত রোধ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। ধরো এই যে R1 একটা রোধ দেখতে পাচ্ছি, R2 একটা রোধ, R3 একটা রোধ। এটা ধরো R1 রোধটা AB, R2 রোধটা BC, আর R3 রোধটা CD। তাহলে এগুলোকে যুক্ত যদি করি, তাহলে এই যে সমবায়টা তৈরি হয় এটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। তাহলে এই শ্রেণী সমবায় থেকে দেখো আমরা আসছি, আমরা একটা সার্কিট তৈরি করলাম। তাহলে দেখো সেই সার্কিটে কি একটা ব্যাটারি যোগ করলাম, করে দেখো আমি ব্যাটারির সাথে এবং রোধও যোগ করেছি, করলে দেখো যেটা তৈরি হয়েছে, দেখো এখানে হচ্ছে আমরা ঠিক যে সেম যে 3টে রোধ নিয়ে আমরা সমবায় তৈরি করেছিলাম, সেই 3টে রোধ নিয়েছি এবং তার সাথে একটা ব্যাটারি যুক্ত করেছি, করলে এর মধ্যে দিয়ে যখন প্রবাহ আই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ আইটা দেখো তো খেয়াল করে, যে আমাদের এখানে যখন প্রবেশ করছে, অর্থাৎ রোধের এ প্রান্তে যখন প্রবেশ করছে, তাহলে এই একই আই, একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে কি এই R1-এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, R2-এর মধ্যে দিয়েও সেটা, R3-এর মধ্যে দিয়েও কিন্তু সেই একই তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু দেখো এদের বিভব পার্থক্য কিন্তু আলাদা। দেখো এই যে এ থেকে বি, এর বিভব পার্থক্য কি VAB, বি থেকে সি তাহলে VBC, আর সি থেকে ডি হচ্ছে VCD হবে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল বিভবটাকে যদি এটাকে টোটাল বিভব ধরি, তাহলে টোটাল বিভব V সমান কি VAB প্লাস VBC প্লাস VCD। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখো আমরা টোটাল বিভবটা কি সমান কী পাচ্ছি, আমরা জানি V সমান IR, ওহমের সূত্র। তাহলে V সমান IR থেকে দেখো প্রথম রোধটা কি R1, কারেন্ট কি যাচ্ছে, I যাচ্ছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি IR1, অর্থাৎ VABর ক্ষেত্রে কী পাচ্ছি IR1। VBC অর্থাৎ এই BCর মধ্যে দিয়ে কী পরিমাণে যাচ্ছে, BCর মধ্যে দিয়ে দেখো V বিভব কত হবে, তাহলে IR2 হবে, কারণ V সমান IR, অর্থাৎ I তো ফিক্সড, I তো সবার মধ্যে দিয়ে একই যাবে I, আর এর ক্ষেত্রে আর কি R2, তাহলে IR2, তাহলে R3-এর মধ্যে দিয়ে কী যাবে IR3, তাহলে আইটা যদি আমরা কমন নিই কী পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, তাহলে আমরা এই R1 প্লাস R2 প্লাস R3-কে যদি R ধরি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি IR, তাহলে V সমান IR পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে আমি বললাম R1 প্লাস R2 প্লাস R3 সমান R ধরলাম, সেটাকে আমরা যদি ভাষায় লিখি তাহলে কী হচ্ছে R সমান R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এই Rই হচ্ছে কিন্তু তুল্য রোধ। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু অঙ্কে আসে তুল্য রোধ বের করা, অর্থাৎ 3টে শ্রেণী সমবায় রোধ দিয়ে দিল, দিয়ে বললো তুল্য রোধ কী হবে, যদি সেটা শ্রেণী সমবায় থাকে অবশ্যই সেই 3টে রোধের যোগফলই হবে তার তুল্য রোধ। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা সমান্তরাল সমবায়। দেখো সমান্তরাল সমবায় মানে রোধ 3টে কী আছে, পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো এটা যদি আমরা A পয়েন্ট ধরি আর এটা যদি আমরা B পয়েন্ট ধরি, তাহলে এখানে কি হচ্ছে I কারেন্ট যাচ্ছে গিয়ে, দেখো এই যে 3টে সমান্তরাল সমবায় বললাম, যে সমবায়টা কী আছে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট একই, কিন্তু সমবায় 3টে কীভাবে আছে, সমান্তরাল, রোধ 3টে সমান্তরাল সমবায় আছে, পরস্পরের সঙ্গে কীভাবে সমান্তরালভাবে আছে। তাহলে দেখো এখান থেকে যে I কারেন্টটা ঢুকছে, সেটা ঢুকে কিন্তু একই I, যেমন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি I ঢুকছিল, 3টে রোধের মধ্যে একই কারেন্ট যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি তাই হবে না, এই Iটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে। তাহলে এদিকে ধরলাম I1 গেল, এটা ধরলাম I2, আর নিচের দিকে এটা হচ্ছে I3। তাহলে 3টে কারেন্ট 3টে রোধের মধ্যে দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে যাচ্ছে, গিয়ে আবার তারা মিশে গিয়ে কিন্তু সেই I হিসেবেই বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা সেমভাবে, এটা তো আমরা সমান্তরাল সমবায় তোমরা বুঝতে পেরেছো, এবার এখান থেকে যদি আমরা তুল্য রোধ বের করার চেষ্টা করি, তাহলে সেটা কীভাবে করবো ভালো করে খেয়াল করে দেখো। দেখো আমরা একটা কী করেছি, সার্কিট তৈরি করেছি, করে এই যে আমরা একটা দেখো তৈরি করেছি, এটা আমরা একটা ব্যাটারি যোগ করেছি, করে এর মধ্যে দিয়ে আমরা কিন্তু I পরিমাণ তড়িৎ পাঠাচ্ছি। দেখো I পরিমাণ তড়িৎ পাঠালে কী হচ্ছে, আমি একটু আগে যে চিত্র অনুসারে বললাম যে I কারেন্টটা কী হচ্ছে I1 I2 I3 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, গিয়ে 3টে রোধ R1 R2 এবং R3 3টে রোধের মধ্যে দিয়ে গিয়ে আবার I যুক্ত আবার সেটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সেই যে একই সূত্র V সমান IR, সেখান থেকে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে করব। দেখো এক্ষেত্রে I সমান আমরা কারেন্টটা কী পাচ্ছি, দেখো কারেন্টগুলো কি এক,
এই যে তিনটে রোধের মধ্যে দিয়ে যে তিনটে প্রবাহিত হচ্ছে, তিনটে আলাদা, একটা I1, একটা I2, একটা কিন্তু একটা I1, একটা I2 এবং একটা হচ্ছে I3। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা I1 সমান সমান কী পাবো, টোটালটা কি বিভব পার্থক্য হচ্ছে ভি, এখানে ভি ফিক্সড, ভি কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ দেখো এন্ড পয়েন্ট শুরু এবং শেষ পয়েন্ট এক, অর্থাৎ বিভব পার্থক্য তিনটে রোধের ক্ষেত্রে একই হবে, যেটা আমাদের কিন্তু শ্রেণী সমবায়ে আলাদা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য কনস্ট্যান্ট ফিক্সড। তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা প্রবাহিত হচ্ছে প্রবাহ মাত্রা কিন্তু আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, I1 সমান সমান হচ্ছে V/R1, এই সূত্রটাকে কাজে লাগিয়ে, যার জন্য আমি তোমাদের লিখে রেখেছি। তাহলে I1 সমান সমান V/R1, I2 সমান সমান কী পাচ্ছি V/R2 এবং I3 সমান সমান কী পাচ্ছি V/R3। তাহলে দেখো এই আমরা টোটাল আই আমাদের কি এই যে I1, I2 এবং I3 এই তিনটের যোগফলই তো আই, তাহলে আই সমান সমান কী পেয়ে যাচ্ছি I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, এবার I1, I2, I3 মানটা যদি বসে তাহলে আমরা কী পাচ্ছি V/R1 প্লাস V/R2 প্লাস V/R3। এখান থেকে যদি ভি কমন নিই তাহলে কী পাচ্ছি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এটাকে R1 R2 আমরা এটাকে V ইন্টু 1/R আকারে লিখেছি। তাহলে দেখো তো এই যে 1/R সমান সমান আমরা কী পাচ্ছি, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এটাই কিন্তু আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র। এবার খেয়াল রাখবে যে তুল্য রোধ তো কী হয়, আরটা হচ্ছে তুল্য রোধ, তাহলে আমাদের এখানে 1/R বেরোলো, তাহলে আমরা কী করবো, এটাকে আরটাকে আমরা উল্টে নিলে, অর্থাৎ এর যে ক্যালকুলেশনটা হলো সেটাকে উল্টে নিলে কিন্তু আমরা তুল্য রোধ অর্থাৎ আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা কিন্তু আমাদের সূত্র তুল্য রোধ বের করার। এরকম একাধিক সমবায় যদি যুক্ত থাকে পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কিন্তু এইভাবে সহজেই বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু তুল্য রোধ হচ্ছে কিন্তু আমাদের আর, অর্থাৎ আমাদের 1/R এর মান কিন্তু তুল্য রোধ হিসেবে লিখলে হবে না, আমাকে আর এর মানটাই তুল্য রোধ হিসেবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত আমাদের যে কোনো, এবার আমাকে যদি একটা সমবায় দিয়ে দিল যে একটা 3 ওহম রোধ, একটা 4 ওহম রোধ, একটা 5 ওহম রোধ যদি আমাদের বলে দেয়, একটা 3 ওহম রোধ, একটা 3, একটা 4 ও একটা 5 ওহম রোধ পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ কী হবে, তাহলে আমি তুল্য রোধ বের করার সূত্র কী বললাম যে 1/R সমান সমান কী হবে 1/3, 1/4 প্লাস 1/5। তাহলে এটাকে যদি আমরা কি আমাদের লসাগু করি, কত লসাগু হচ্ছে, 60 লসাগু হচ্ছে। তাহলে 60 লসাগু হচ্ছে কি 3 কুড়ি 60, 20, 4 15 60, 15, আর এটা হচ্ছে 5 12 60, 12। তাহলে মোট কত হচ্ছে 20, 30, 40, 40, 47/60। এটা আমাদের কি হচ্ছে, এটা 1/R এর মান কিন্তু 47/60, তাহলে আমাদের আর এর মান কী হবে, আর সমান সমান কী হবে 60/47। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এত ওহম, এটা কিন্তু আমাদের সমান্তরাল সমবায়ে যদি আমাকে এরকম দিয়ে দেয় তাহলে তুল্য রোধের মান কিন্তু এটা হবে। ঠিক আছে, এরপরে আমরা আসব জুলের সূত্র। ঠিক আছে, এরপরে আমাদের বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। দেখো জুলের সূত্র অনুসারে, জুলের সূত্র দেখো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে হচ্ছে দেখো এই যে প্রবাহিত তাপটা, পরিবাহীর উৎপন্ন তাপটাকে, পরিবাহীর উৎপন্ন তাপটাকে আমরা কী দিয়ে প্রকাশ করেছি, আমরা এইচ দিয়ে প্রকাশ করেছি। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে এইচ হচ্ছে প্রবাহ মাত্রা, তাহলে কী পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই যে এর উৎপন্ন তাপটা কিসের উপর নির্ভর করছে, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ এবং টেম্পারেচার, ঠিক আছে, এগুলো কনস্ট্যান্ট থাকবে। তাহলে রোধ এবং টি যখন ধ্রুবক থাকবে, আর এবং টি। আর কি, আর হচ্ছে এইচ সমানুপাতিক আর, এইচ সমানুপাতিক রোধের সঙ্গে সরল সম্পর্ক যখন কি, যখন আই এবং টি কনস্ট্যান্ট। আবার এইচ সমানুপাতিক টি যখন আর এবং আই কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, আমি কি যেটা বলেছি একটা যেটা হচ্ছে সময়। ঠিক আছে, এখানে টি ফর টেম্পারেচার না, কিন্তু এটা টি হচ্ছে সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইচ সমানুপাতিক আই যখন রোধ এবং সময় কনস্ট্যান্ট, এইচ সমানুপাতিক আর যখন আই এবং সময় কনস্ট্যান্ট, এবং এইচ সমানুপাতিক সময় যখন আর এবং আই প্রবাহমাত্রা এবং রোধ কনস্ট্যান্ট। তাহলে এগুলোকে এক জায়গায় করলে আমরা কী পাচ্ছি, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে সমানুপাতিক তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে নিলাম 1/j। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, 1/j কিন্তু সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এটাকে যদি একভাবে লিখি তাহলে জে এর মান কিন্তু
জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাই জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। সেই মানটা যদি আমরা জে এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা একবারে কিন্তু এইচের একটা সমীকরণ পেয়ে গেলাম। এইচ সমান সমান কী পাচ্ছি, I²RT/4.2। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে সহজেই মানে মানটা পেয়ে গেলাম। এবার ওপরে আমরা দেখো এটাও শক্তির একক জুল, আর এটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে যদি এর সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে জুল পার ক্যালোরি, তাহলে পার ক্যালোরিটা ওপরে গিয়ে এর একক কী হবে, এর কিন্তু একক হবে ক্যালোরি। ঠিক আছে, তাহলে এইচের একক হয়ে গেল কিন্তু ক্যালোরি। এবার দেখো এখান থেকে আমরা কিছু জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে গৃহস্থালিক কাজে আমাদের যেমন হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, এই সমস্ত কাজে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ ফলে উৎপন্ন তাপের একটা কনসেপ্টটা কিন্তু কাজে লাগে। সেটা যেমন কি, যেমন হচ্ছে যেমন ধরো যদি একটা আমরা ইলেকট্রিক ইস্ত্রির কথা বলি, তাহলে এই ইস্ত্রির ক্ষেত্রে কী হয়, ইস্ত্রিটা কিন্তু স্টিলের আবরণযুক্ত হয়, যার মধ্যে কি নাইক্রোম তার থাকে, নাইক্রোম তারে কুণ্ডলী থাকে, এবং এই কুণ্ডলীর নিচে কি থাকে, অভ্রের প্লেট থাকে, তাই তো। এবং এই কুণ্ডলী থেকে অভ্রের চাদর দিয়ে ঢেকে রাখা থাকে। এবার কুণ্ডলীর রোধ যত বেশি হবে তত কী হবে, এটা বেশি উত্তপ্ত হবে, এবং এই উত্তাপ কী হবে, এই উত্তাপ কিন্তু যে তোমার কী হয়, তলদেশে মানে অভ্রটাকে উত্তপ্ত করে তুলবে, এবং তুললে কী হবে, ওই যে হিটটা সেটার সাহায্যে কিন্তু আমরা সহজে সেটাকে জামা কাপড়কে ইস্ত্রি করতে পারবো। ঠিক আছে, মানে আবরণীর তলদেশটা উত্তপ্ত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমরা কী করবো, আমরা সেটাকে ইস্ত্রি করতে পারবো, জামা কাপড়কে পুরো মার দেওয়া জামা কাপড় বা কাঁচা জামা কাপড়গুলোকে আমরা সহজেই ইস্ত্রি করতে পারবো। ইলেকট্রিক হিটারও সেই একই কনসেপ্ট। দেখো হিটার কী হয়, এটাও কিন্তু মানে কী বলবো, তোমরা যদি হিটার দেখে দেখো তাহলে দেখতে পাবে যে তড়িৎ অপরিবাহী পদার্থ যেমন অভ্র, তারপর হচ্ছে ফায়ার ক্লে ইত্যাদি দিয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, এবং কী হয়, গোল চাকতির মধ্যে খাঁজ কাটা থাকে, এবং এই খাঁজ কাটা অংশের মধ্যে কী থাকে, নাইক্রোম তার, এবং এই নাইক্রোম তারের কুণ্ডলীগুলো কী হয়, রোদ যত বাড়বে এও তত বেশি হিট হবে, এবং তত বেশি হিট হলে কী হবে, উত্তপ্ত হবে এবং তাপ বিকিরণ করবে। এর ফলে কী হয়, ওর সাহায্যে কিন্তু আমরা সহজেই যে কোনো কিছু গরম করতে পারি, রান্নার কাজে ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা আমাদের যে বৈদ্যুতিক তাপ উৎপন্ন যন্ত্র যেগুলো আছে, যেমন আমরা বলতে পারি ইলেকট্রিক বাল্ব। ঠিক আছে, এই ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে আমরা কি দেখো ইলেকট্রিক বাল্বে কী হয়, একটা কাঁচ থাকে, এবং এই কাঁচের ভেতরে কী থাকে, বায়ু বের করে নিয়ে নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন বা নাইট্রোজেন গ্যাস এগুলো দেওয়া হয়, ভর্তি করা হয়, এবং বাল্বের মুখ দিয়ে ভেতরে কী ঢোকানো হয়, একটা টাংস্টেন তারের কুণ্ডলী ঢোকানো হয়, তাই তো। এবার এই কুণ্ডলী কী হয়, এই কুণ্ডলী এগুলোকে ফিলামেন্ট বলে, এবং একে কী হয়, এই ফিলামেন্টের তোমার গলনাঙ্ক 3380 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার আমরা দেখি যে উত্তপ্ত হয়ে জ্বলছে, অর্থাৎ তাপ বিকিরণ করছে, এটা মোটামুটি টাংস্টেনটার হচ্ছে 2500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সে তপ্ত হয়ে মানে হিট হয়ে যায়, হিট হয়ে আলো দেওয়া শুরু করে। কিন্তু সর্বোচ্চ কত অবধি আলো দিতে মানে হিট সহ্য করতে পারে, কেন, 3380, মানে অর্থাৎ এর গলনাঙ্ক কিন্তু এটা। এবার এর নিচে পর্যন্ত কিন্তু এটা গলে না। ঠিক আছে, এই যে 3380 অবধি কিন্তু এটা থেকে যাবে, এটা কিন্তু গলবে না ওই পর্যন্ত, কিন্তু 2500 ডিগ্রি সেন্টিগ্রেড সহজেই আমাদের কিন্তু হিট দেবে, অর্থাৎ বাল্বটা জ্বলে উঠবে কিন্তু। ঠিক আছে, আবার সেমভাবে আমরা যে ফিউজ তার ব্যবহার করি, ফিউজ তারটাকে আবার কী হবে, ফিউজ তারটাকে হালকা গলনাঙ্কে নিতে হবে। এটা তোমরা আগেও পড়েছো যে ফিউজ তারটা যদি বেশি গলনাঙ্কের নেওয়া হয় তাহলে কী হবে, শর্ট সার্কিট হওয়ার একটা ভয় থেকে থাকে। সেই জন্য কী হয়, ফিউজ তারটা হচ্ছে হালকা গলনাঙ্কে নিতে হবে। তাহলে কী হবে, এই ফিউজ তারটা টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি করলে কী হবে, এর রোধ উচ্চ হবে কিন্তু গলনাঙ্ক কম হবে। উচ্চ রোধ হবে মানে বাধা প্রয়োগ করবে, তার সাথে আবার কী হবে, গলনাঙ্কটা কম হবে। অর্থাৎ হচ্ছে একটু যখনই আমাদের যে প্রয়োজনীয় যে প্রবাহ মাত্রা তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু সেটা পুড়ে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের শর্ট সার্কিট বা মানে কোনো বৈদ্যুতিক কোনো গোলযোগ হওয়ার ভয়টা কিন্তু থাকবে না। এরপরে দেখো আমরা চলে আসি হচ্ছে তড়িৎ ক্ষমতা। দেখো তড়িৎ ক্ষমতার কথা বলতে গেলে আমাদের ক্ষমতা সমান সমান কি আমরা জানি, আমরা ক্ষমতা সমান সমান জানি কিন্তু কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। তাহলে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে সেটাও কী হবে, যে তাড়িতিক কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্যকে যদি আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি, তাহলে কী হবে, সেটা ডব্লিউ বাই টি। দেখো আমরা আগে মানে যে এইচ বের করলাম এবং এইচ থেকেই আমরা কিন্তু ডব্লিউর মানটা পাচ্ছি। দেখো সেটা হচ্ছে ডব্লিউ সমান সমান আমরা কি তিনটে জিনিস পাচ্ছি, একটা I² RT পেয়েছি।
ঠিক আছে। এই দেখো এই আই স্কোয়ার আর টি, এটাকে যদি আমরা একটু ভেবে লিখি, আমরা এটা কি ভিআইটি লিখতে পারি না? কি করে দেখো, আমরা জানি ভি সমান সমান আইআর, এটা আমরা জানি যে ভি সমান সমান আইআর। তাহলে দেখো এখান থেকে আমরা যদি আর এর জায়গায় মানটা বসাই তাহলে কী হচ্ছে, তাহলে আর সমান সমান আমরা কী পাচ্ছি ভি বাই আই, তাই তো। তাহলে এবার আমি যদি আর এর জায়গায় মানটা বসাই, তাহলে আর এর জায়গায় যদি, তাহলে আই স্কোয়ার আর এর জায়গায় কী বসাচ্ছি, তাহলে দেখো ডব্লু সমান সমান আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আই স্কোয়ার আর এর জায়গায় কী বসাচ্ছি ভি বাই আই আর ইন্টু টি। তাহলে এখান থেকে এই আইটা এখান থেকে একটা আই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে ভি আই টি। দেখো পেয়ে গেছি আমরা, কিন্তু কনসেপ্টটাই আমাদের ওহমের সূত্র, ভি সমান সমান আই আর। তারপরেরটা দেখো, আমরা এখানে আর সমান সমান ভি বাই আই বসালাম, আমরা এটাও তো বসাতে পারি আই সমান সমান ভি বাই আর। তাহলে আই সমান সমান যদি ভি বাই আর বসাই তাহলে কিন্তু আমরা এই জায়গাটায়, তাহলে এই সমীকরণে আয়ের জায়গায় যদি আমরা ভি বাই আর বসাই তাহলে আমরা কিন্তু ভি স্কোয়ার টি বাই আর, এটা কিন্তু এই সমীকরণটা পেয়ে যাবো। তাহলে ডব্লু কৃতকার্য ডব্লু এর আমরা কিন্তু তিনটে সমীকরণ পাচ্ছি, একটা আই স্কোয়ার আর টি, একটা ভি আই টি, একটা হচ্ছে ভি স্কোয়ার টি বাই আর। তাহলে আমরা ডব্লুর জায়গায় যদি আমরা তিনটে মান যদি বসিয়ে দিই, তাহলে এটাকে টি দিয়ে, তাহলে নিচে টি আছে, এই টি দিয়ে ভাগ করলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কী পাবো, প্রথম ক্ষেত্রে দেখো এইটি কেটে গেল, তাহলে পি সমান সমান কী পেলাম ভি আই। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এইটি কেটে গেল, পি সমান সমান কী পাচ্ছি, পি সমান সমান পাচ্ছি আই স্কোয়ার আর। আর তৃতীয় ক্ষেত্রে যদি আমরা এই টি কেটে যাই তাহলে আমরা পি সমান সমান কী পাচ্ছি ভি স্কোয়ার বাই আর। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে, এই সূত্রগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ যখন অঙ্ক করবে তখন কিন্তু বুঝতে পারবে। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। এবার ভালো করে বুঝতে পারলে এগুলো গেঁথে রাখার দরকার নেই, অটোমেটিক চলে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু ওহমের সূত্রটাকে ব্যবহার করছি। ঠিক আছে। তাহলে এই যে সূত্রগুলোর কথা আমি বারবার বললাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কোন কাজে লাগবে, আমাদের ক্ষমতা, যেমন হচ্ছে আমাদের যদি একটা বাল্ব, মানে আমরা এরকম ধরনের অঙ্ক মাধ্যমিকে পেয়েই থাকি, সেটা হচ্ছে একটা বাল্ব জ্বলছে, একটা ফ্যান চলছে, একটা বাড়িতে একটা বাল্ব জ্বলছে, একটা ফ্যান চলছে, ঠিক আছে, একটা ফ্রিজ চলছে, দিয়ে সে তার বাড়িতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে, বা সেই বিদ্যুতের বিল কত এসছে, ইউনিট প্রতি এত টাকা হলে কত বিদ্যুতের বিল এসছে, এরকম ধরনের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো আমাদের খুবই দরকারি। ঠিক আছে। কাজে সেই অঙ্কগুলো করার সময় কিন্তু আমাদের খুব কাজে লাগবে। দেখো এখান থেকে ক্ষমতার পি এর একক কী পাচ্ছি, এটা আমরা কিন্তু পাচ্ছি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ঠিক আছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে সেটা কোথা থেকে পাচ্ছি, ভোল্ট। আমরা দেখো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কোথা থেকে পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি আমাদের প্রথম একটা সূত্র কোথা দিয়ে লিখলাম, আমরা লিখলাম পি সমান সমান ভি ইন্টু আই। তাহলে ভি কোথায়, ভি হচ্ছে আমাদের বিভব, তার একক হচ্ছে ভোল্ট, আর আই হচ্ছে প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিন্তু ভোল্ট অ্যাম্পিয়ার ইন্টু অ্যাম্পিয়ার বলতে পারছি। দেখো আমাদের এখানে আসবে এই যে ওয়াট, যেমন বললাম আমাদের কিলো ওয়াট, 1 কিলো ওয়াট সমান সমান কত হচ্ছে 1000 ওয়াট। এই কনসেপ্টটা কিন্তু এগুলো হচ্ছে ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে কিন্তু খুব কাজে লাগবে। আমাদের মোটামুটি এইগুলো আমাদের এই পর্যন্ত জানলে আমাদের হবে, এবং এরপরে তুমি আমাদের নেক্সট ক্লাসে আমরা যখন আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা এর পরের টপিকগুলো আলোচনা করব, এবং সেখানে আমরা এখান থেকেই শুরু করব। আমরা আজকে এই পর্যন্তই করলাম, এর পরের দিন আমরা ঠিক এখান থেকেই আমরা শুরু করব। এর পরবর্তী যে বিভিন্ন, যেমন হচ্ছে যে আমরা ইলেকট্রিক যে বাল্বগুলো, ফিলামেন্টযুক্ত বাল্বগুলো, সেগুলো ব্যবহার না করে আমরা কেন সিএফএল, কেন এলইডি এইগুলো ব্যবহার করছি। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু পরের দিন আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে কয়েকটা অঙ্ক করব, এবং তার সঙ্গে ওখান থেকে শুরু করে আর বাকি যেটা থাকবে বাকি টপিকটা আলোচনা করব। আর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে অঙ্কের উপরে। ঠিক আছে।